আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বেবি গার্ল। ত্রিধা এক ডাকে সাড়া দেয়। হম্বরে দৃশ্যমান সুন্দরী শশীর থেকে দৃষ্টি ফিরিয়ে ওর দিকে তাকায়। মনে কি চলছে বোঝা দুষ্কার। মুস্কি হাসে। বলুন, এইভাবে হঠাৎ করে আসলেন যে? কেন খুশি হওনি ডার্লিং? আমার খুশিতে আপনার কি এসে যায়? কৌশিক কিছুক্ষণ একচিত্তে চেয়ে থেকে কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে যায়। ফিরে আসে একটা গিফট বক্স নিয়ে। হাঁটু জোড়া বাজ করে ত্রিধার মতো করে ওর মুখোমুখি ফ্লোরে বসে। মৃদু হেসে বলে, তোমাকে খুশি করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বেবি গার্ল। এই অধমের উপহারটুকু গ্রহণ করবে তুমি। ত্রিধা এই পর্যায়ে কৌশিকের হাতের দিকে তাকায়। মুখের হাসি প্রসারিত হয়। অবশ্যই কৌশিকা। কৌশিক একটু অবাক হলো বউকে। এত সহজে গ্রহণ করাটা ঠিক মেনে নিতে পারল না। কৌশিককে আরো ভড়কে দিতে ত্রিধা ফের বলে উঠল, একটা চুমু খেতে পারি আপনাকে? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আপনার গিফটের রিটার্ন গিফট হিসেবে একটা চুমু তো দিতেই পারি না? কৌশিক কিং কর্তব্য বিবর বিস্ময়ে বাক্রুদ্ধ। নেত্রযুগল বৃহদায়কার ধারণ করেছে। মুখমণ্ডলে অবিশ্বাস্যতার রেশ ছড়িয়েছে। সময় পেরোয়। ব্যালকনি জুড়ে মৃদুমন্দ গতিতে বয়ে চলা পবন সুখ সুখ দোলা দিয়ে যায়। ছেলেটা এই প্রথমবারের মতো ত্রিধার সম্মুখে প্রাণবন্ত হাসে। ত্রিধা ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে রায়। ওর সামনে কৌশিক তালুকদার নয়, যেন ছোট্ট একটা কৌশিক হাসছে। বড়ই নিষ্পাপ সেই হাসি। মানুষটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। কৌশিক হাসি থামিয়ে অধর পল্লবে দুষ্টু হাসি ফুটিয়ে তোলে। রিটার্ন গিফট হিসেবে চুমু পেলে আমি প্রতি সেকেন্ডে একটা করে গিফট দিতে চাই বেবি গার্ল। গ্রহণ করবে তুমি তো? কথা শেষ করতে পারে না কৌশিক। অধর জোড়ায় ত্রিধার জোরালো আক্রমণে একটু পিছিয়ে যায়। পরক্ষণেই নিজের ব্যালেন্স ঠিক করে ছোট্ট শরীরটা নিজের সাথে আঁকড়ে ধরে। দুজনে মজে ভালোবাসার এক রাগরাশি সিক্ত চুম্বনে। ত্রিধার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। কৌশিক সেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দেয়। ত্রিধা হাঁপাচ্ছে। বুকটার শব্দ তুলে হাঁপাচ্ছে, লাফাচ্ছে। দেহকানা ক্ষীণ ও কাঁপছে। এটা এই প্রথম কোনো ছেলের ঘনিষ্ঠ স্পর্শ অনুভব করেছে। কায়া জোরে অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। ত্রিধার এতটুকু স্পর্শ কাছে আসা কৌশিকের এতদিনের ধৈর্য ভেঙে গুড়িয়ে দিতে যথেষ্ট ছিল। আবারও ত্রিধার দিকে হাত বাড়াতে নিলে ত্রিধা ছিটকে দূরে সরে যায়। লজ্জায় লালে রাঙা মুখটা নামিয়ে ফেলে। চোখে চোখ রাখার মতো দুঃসাহস করে না। আপনি শাওয়ার নিন আগে, ফ্রেশ হয়ে আসুন, আমি আছি। এর সম্পূর্ণ আমিটা। কৌশিকা অবাকের উপর অবাক হচ্ছে। কেন যেন এই নতুন ত্রিধাকে মানতে পারছে না। মনে সন্দেহের বীজ জন্মালেও খুব একটা পাত্তা দেয় না। উঠে দাঁড়ায়। সুযোগ তো দিতেই চেয়েছে, তাহলে সেটা সময় মতোই কাজে লাগানো উচিত। প্রত্যুত্তর স্বরূপ কোনো কথা বলে না। কৌশিক কেবল তাকিয়েই থাকে। অতঃপর চলে যায় ত্রিধার কথা মতো শাওয়ার নিতে। এই প্রথমবারের মতো অতি দ্রুত শাওয়ার নেয় ছেলেটা, যার সামান্য ফ্রেশ হতেই সর্বনিম্ন সময় লাগে আধা ঘন্টা। আজ সে 15 মিনিটে শাওয়ার শেষ করেছে। এটা আদৌতে সম্ভব? ভালোবাসা একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে ক্রমশ। পাপে জর্জরিত আত্মা পবিত্র ভালোবাসার সংস্পর্শে নতুন এক সত্তা খুঁজে পায়। পশুকে বোধহয় সহজেই মানুষ বানানো যায় একমাত্র ভালোবাসা দ্বারাই। কৌশিকের ভেজা শরীর, একটা ব্ল্যাক ট্রাউজার জড়ানো শরীরে, উপরের অংশ উন্মুক্ত। ট্রাউজারটা সবসময়ের মতো নাভির নিচে নেমেছে। ডান হাতে শুভ্র রঙা তোয়ালে দৃশ্যমান, যা আপাতত মাথায় চলমান। চুল মুছতে ব্যস্ত। ওভাবেই দরজা খুলে বাইরে দাঁড়াতে শব্দ তুলে একটা ছোট্ট ইটের টুকরো টাইপ বুকের বাম পাশ বরাবর সূক্ষ্মভাবে গেঁথে যায়। কৌশিকের ত্বরান্বিত হাতটা থেমে যায়। বুকের বাম পাশের ক্ষততে হাত রেখে একটু পর্যবেক্ষণ করতে কয়েক সেকেন্ডের মাঝে নিজের সাথে কি ঘটেছে উপলব্ধি করতে পারে। দৃষ্টি তুলে সামনে তাকায়। রিভলভার হাতে ত্রিধা দাঁড়ানো। পরপরই আবার শুট করে। সাথে সাথে কৌশিকের মুখ দিয়ে রক্ত উঠে আসে। ওখানে বসে পড়ে। কাপা কাপা হাতে ট্রাউজারের পকেট হাতড়িয়ে নিজের রিভলভারটা বের করে। ত্রিধার দিকে তাক করে মৃদু হাসে। বেবি গার্ল। এই সামান্য ডাকে ত্রিধা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। কথা বলতে পারে না। দুজনের হাতে রিভলভার, তাক করা একে অপরের দিকে। নিজের থেকে কাউকে বেশি ভালোবাসার পরিণতি বুঝি এমনই হয়। কৌশিকের অধর দুদিক প্রসারিত হয়। একদম পারফেক্ট শুট শালা। কার থেকে শিখেছো? একটু থামে। বুকের বাম পাশে আঙ্গুল রেখে ইশারায় দেখিয়ে বলে, বুকের এখানটায় ভীষণ যন্ত্রণা করছে। তোমার হাতে বুলেট খেয়ে নাকি তোমার ছলনায় বেবি গার্ল? যেখানে খুব যত্নে নিজে থাকো সেখানে শুট করতে হাত কাঁপলো না? বলতে ইচ্ছুক নেই। ধার কম্পিত গলার স্বর। তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় কতজনকে ফিরিয়ে দিলাম, আর সেই তুমি আমাকে মারতে এত আয়োজন করলে। নিয়তি বোধহয় এটাই চেয়েছিল। ক্ষমা করুন আমাকে, আমি নিরুপায়। আমার ছলনাময় বেবি গার্ল।
এই তোমার ভালোবাসা? শালার এই বুলেট দিয়ে বুকটা এফোর আফোর করতেই সুদূর ভেনিজুয়েলা থেকে ডেকে এনেছো আমাকে। মেরে দেই, ভয় করলো না? কৌশিক তালুকদারের বুকে বুলেট ছুটতে হাত কাঁপলো না? এখানে একটা বুলেট আছে, কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত ডার্লিং। শালা আজীবন শুনেছি নারীর ছলনা ভয়ঙ্কর, আজ সচক্ষে দেখার সুযোগ হলো। আপনি পাপী কৌশিক তালুকদার। আমার পরিবার নিঃশেষ হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার ভাইয়ের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। আমার ছোট্ট পরি ইয়াতিম হওয়ার পথে। আপনাকে নিজ হাতে শাস্তি না দিলেই দগ্ধ অন্তরে শান্তি মিলবে না। চাইলে আপনিও আমায় শুট করতে পারেন। পাপ কি খুব বেশি আমার যে তোমার ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য আমার হলো না? তোমার দু চোখে নিজের জন্য ঘৃণা দেখে মরতে হচ্ছে আমাকে। এমন কঠিন ভাগ্য কেন হলো আমার? আমিও তো একটু ভালোবাসা ডিজার্ভ করি বেবি গার্ল। এর থেকে তৌসিফ হয়ে জন্মালেই ভালো হতো। মরে যেতাম, তবুও তোমার মনে আজীবন রয়ে যেতাম। ভালোবাসার বিপরীতে এত ঘৃণা আমার প্রাপ্য না বেবি গার্ল। আপনাকে কারাগারের 4 দেয়ালের মাঝে বন্দি হয়ে ধুকে ধুকে পচে গলে মরতে দেখতে পারবো না আমি। সেই ক্ষমতা আমার নেই। তাই মুক্তি দিলাম আপনাকে। আজ থেকে আপনি মুক্ত। উপরে আবারও আমাদের দেখা হবে। অথচ তোমার দেওয়া অভিশাপ এটাই ছিল। মন থেকে বলেছিলাম না? বেবি গার্ল, ভালোবাসো আমায়? চোখে মুখে কাতরতা স্পষ্ট। হয়তো কিছু অপ্রত্যাশিত কথা শোনার প্রহর গুনছে কৌশিক। ওর মুখের দিকে তাকাতেই কেমন অন্যরকম অনুভূতিতে শিহরিত হয়ে ওঠে ত্রিধার মন মস্তিষ্ক। ভালোবাসার দোটানা সহস্র গুণ যাতনা বাড়ায়। না বলতে মন ছায় দেয় না, কিন্তু ত্রিধা কোনো পিছুটান রাখতে চায় না। আর এবার একটু শান্তি চাই, একটু বাঁচতে চাই, কিন্তু চাইলেই কি আর সব সম্ভব? একজন মানুষ হিসেবে মানবতা থেকেই বলছে কথাগুলো। এর বেশি কিছু ভাববেন না। ত্রিধারা কাউকে ভালোবাসতে পারে না। ত্রিধারা জন্ম দুঃখী। আমাদের আর কখনো দেখা না হোক বেবি গার্ল। এই জীবনে তোমাকে নিজের করে না পাওয়ার হাহাকার যন্ত্রণা তখন মাথাচাড়া দিয়ে উঠবে আমার। আমি সইতে পারবো না ওই মরণ যন্ত্রণা। জান্নাতে আমাদের আবার দেখা হবে কৌশিকা। পাগলের মতো কথা বলছে ত্রিধা। মেয়েটা নিজের মাঝে নেই, ভুলভাল বকছে। কৌশিকের ওষ্ঠদায়ে তার ছেলের হাসি ফুটে ওঠে। পাপীদের স্থান জান্নাতে হয় না বেবি গার্ল। তুমি আজ ধরনীর বুক থেকে আরও একটা পাপ মুছে পুণ্যের কাজ করছো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসা ব্যতীত কোনো পুণ্য করার সুযোগ পাইনি এই ছোট্ট জীবনে। আমাদের দুজনের গন্তব্যস্থান এক নয় ডার্লিং। কৌশিকের শরীরের শক্তি ক্রমশ কমে আসে। হাত থেকে রিভলভারটা ফেলে দেয়। যাকে মনে স্থান দিয়েছে তার বুকে কখনোই বুলেট ছুটতে পারবে না কৌশিক। সবসময় জিতে আসা ছেলেটা আজ ভালোবাসার কাছে হেরে যায়। অবশ্য স্বেচ্ছায় পরাজয় বরণ করে। চাইলেই এক নিমিষে রিভলভারের বিপরীতে দাঁড়ানো ত্রিধার অস্তিত্ব পৃথিবী থেকে চিরতরে মুছে দিতে পারত। কৌশিকের জন্য অতি নগণ্য ব্যাপার ছিল, কিন্তু ওই যে ভালোবাসার কাছে মাথা নুয়েছে ছেলেটা। মরবে তবু ওর ভালোবাসা এক বিন্দুও দাগ লাগতে দিবে না। ওর ভালোবাসায় সঞ্জীবিত ও পবিত্র। জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েও মুচকি হাসে, ক্ষীণ স্বরে আওড়ায়, পরের জন্মে শুধুমাত্র আমার হয়ে এসো বেবি গার্ল। কৌশিক নামক অভাগার পুড়ে খাক হয়ে যাওয়ার হৃদয় তোমার ভালোবাসার বর্ষণ নামিয়ে একটু সিক্ত করে দিও। অপেক্ষায় থাকবো। ওপারে আমার অপেক্ষায় রইবেন। আমি শীঘ্রই আপনার কাছে আসব। এই পাপের জীবন থেকে আপনার মুক্তি। আমার বুকে বুলেট ছোড়ার আগে একটাবার গিফট বক্সটা। কথা শেষ হয় না, কৌশিক ঢলে পড়ে ফ্লোরে। আঁখি দুটো সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। কথাটা ত্রিধার শ্রবণেন্দ্রিয় পৌঁছতে রিভলভারটা হাত থেকে পড়ে যায় তৎক্ষণাৎ। দৌড়ে যেয়ে কৌশিকের সম্মুখে বসে, মাথাটা কোলের উপর তুলে নেয়। কথা শেষ করুন কৌশিকা। কৌশিকা, কথা বলুন। যাবেন না আমাকে ছেড়ে, শুনছেন? ভালোবাসি আপনাকে, যাবেন না দয়া করে। কৌশিকা, একবার বেবি গার্ল ডাকুন। কৌশিক কথা বলে না। ততক্ষণে প্রাণ পাখিটা উড়াল দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে। ত্রিধা ডুকরে কেঁদে ওঠে। কৌশিকের মৃত লাশ বুকের মাঝে নিয়ে চিৎকার করে কাঁদে। কৌশিকের দেহের বাম পাশ থেকে নিঃসৃত তাজা লাল রক্তে স্নায়িত ত্রিধার শরীর কি যেন ভেবে রক্তাক্ত শরীরে উঠে দাঁড়ায়। এলোমেলো পদযুগল এগিয়েছে খাটের উপর থেকে গিফট বক্সটা নিয়ে এসে কৌশিকের পাশে বসে। টেনে হিস্ট্রে খুলে ওঠা। কিচ্ছু নেই ভেতরে, শুধুমাত্র পাতলা একটা বক্স। বক্স খুলতেই কিছু ছবি এবং ছোট্ট একটা চিঠি। চক্ষুগোচর হয় ত্রিধার। কম্পনরত হস্তযুগলে ছবিগুলো উঠিয়ে নেয়। চোখের সামনে ছবিগুলো ধরতে মস্তিষ্ক শূন্য অনুভূত হয়। নিজেকে পাগল পাগল লাগে ত্রিধার। ও ছোট্টবেলার ছবি, একদম ছোট্ট না, সম্ভবত যখন ক্লাস 8-এ পড়তো তখনকার। ছবিতে পরিহিত ড্রেসটা দেখতে ত্রিধার স্মরণ হয় ক্লাস 8-এ বোর্ড এক্সামে ভালো করার দরুন এটা বাবা নিজের পছন্দে কিনে এনে দিয়েছিল। দেখেই মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে ছবিগুলো। তবে ছবিগুলো প্রতিটা অ্যাঙ্গেল থেকে মারাত্মক সুন্দর এসেছে। বার কয়েক ওগুলো নাড়াচাড়া করে দেখে ত্রিধা। অধরে মুচকি হাসির রেশ ছড়ায়। পরক্ষণে চিঠিটা হাতে তুলে নেয়, মেলে ধরে নয়নজোড়ার সম্মুখে। আমার বেবি গার্ল,
আমার প্রিয় চন্দ্রমল্লিকা, চিঠি কিভাবে লিখতে হয় এই বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞ। এই প্রথমবারের মতো লিখছি। অবশ্য তুমি জীবনে আসার পর থেকে প্রতিনিয়ত আমি নিত্য নতুন অনেক কিছু শিখছি এবং করছি। আমার বাসার গার্ডগুলো, ইভেন ঈশান, আমাকে আজকাল পাগল ভাবে। আচ্ছা শোনো, আজ তোমায় কৌশিক নামক এক অভাগার প্রথমবার প্রেমে পড়ার গল্প শোনাবো। শুনবে তুমি? অতটুকু সময় আমার জন্য হবে? তোমার অপচয় করতে পারবে তো, নাকি এখানেও কিপটমো করবে? আমার ওয়াইফ তুমি, তোমার সবটা জানার অধিকার আছে। ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য কৌশিকদের হয় না বেবি গার্ল। কারণ কৌশিকরা কখনো নিজেদের অনুভূতি ব্যক্ত করতে পারে না। ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারে না। সবার নিকট কৌশিকরা কেবল মৃত মনের মানুষ। বাট ট্রাস্ট মি বেবি গার্ল, আমারও একটা মন আছে। জীবনে প্রথম পা পিছলে পড়েছিলাম নিজের থেকে বেশ ছোট একটা পিচ্চি মেয়ের প্রেমে। ছবি তোলা প্যাশন হয়, সেই সময় লুকিয়ে তার বেশ কিছু ছবিও তুলেছিলাম। তখন আমি কেবল কৌশিক তালুকদার ছিলাম, তোমার ভাষায় মানুষ ছিলাম আর কি। তারপর হঠাৎ করে জীবনের মোড় ঘুরে যায়। কৌশিক তালুকদার পরিবর্তন হয়ে মাফিয়া কিং কৌশিক তালুকদারে রূপান্তরিত হয়। তবু আমি কিন্তু তোমার ভালোবাসা ভুলিনি। বহু বছর আগে তোলা তার ছবিগুলো আজও পরম যত্নে নিজের কাছে রেখে দিয়েছি। প্রিয়তমার স্পর্শ পাওয়া প্রথম গোলাপটা আজও আমার বুক পকেটে সযত্নে আছে। তার নিত্যদিনের সকল আপডেট আমি ভেনিজুয়েলাতে বসেই পেতাম। বাবার থেকে একদিন প্রস্তাব পেলাম চৌধুরী বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে। দুর্ভাগ্যক্রমে শত্রুতার জের ধরে সেই পুরনো ভালোবাসাকে কাছে পাওয়ার আশা ছাড়তে পারলাম না। জীবনে প্রথমবার মতো বাবার প্রস্তাবে এক শব্দে রাজি হয়ে গেলাম। জোর করে বিয়ে করলাম। সবকিছুর ঊর্ধ্বে চেয়ে মন প্রাণ দিয়ে তাকে চাইলাম। এতক্ষণে হয়তো বুঝে গেছো কার কথা বলছি আমি। আজ একটা সত্যি কথা বলি তোমায়, আমার এই পাপের জীবনের সবচেয়ে বড় কঠিন সত্যি। ভালোবাসি বেবি গার্ল, আই সোয়ার, এই আমিটার থেকেও অনেক বেশি। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। এতগুলো বছর ধরে খুব যত্নে তোমায় লালন করে রেখেছি মন গহীনে। আমার জীবনে তোমার আগমন ছিল চন্দ্রমল্লিকা পুষ্পের ন্যায়। চন্দ্রমল্লিকার মতো বহু রূপে বহু রঙে আমার জীবনটা রংধনু 7 রঙে রাঙিয়েছ তুমি। তোমাকে ভালোবাসার পর থেকে আমার সাদা কালো জীবনটা 7 রঙে রঙিন হয়েছে। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বেবি গার্ল? আমি এই পাপের জীবন থেকে মুক্তি চাই। সত্যি বলছি, আমি ভীষণ ক্লান্ত। আর খুন করতে মন সায় দেয় না। মনে হয় প্রতিটা খুন আমাকে আমার চন্দ্রমল্লিকার থেকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে। এবার একটু ভালো থাকতে চাই আমি, একজন ভালো মানুষ হতে চাই। তুমি না হয় তোমার মতো করেই বানিয়ে নিও আমাকে। একটা সুযোগ দেবে আমায়, একটু ভালোবাসা দিবে আমায়। আমি ত্রিধা নামক চন্দ্রমল্লিকার আসক্তিতে খুব বাজেভাবে মজেছি। আমার আর মুক্তি নেই বেবি গার্ল। ইতি, নাম লেখাটা কি অত্যাবশ্যক? নামটা আর লিখছি না, ভেবে নিও কোনো এক ভালোবাসার কাঙালের হাত দিয়ে লেখা হয়েছে চিঠিখানা, যে তোমার এক চিলতে ভালোবাসা পাওয়ার আশায় শত শত বিনিদ্র রজনী পার করছে। প্রতীক্ষার প্রহর গুণে চলেছে বহু বছর যাবৎ। চিঠিটা বুকের মাঝে জড়িয়ে হাউমাউ করে কাঁদে ত্রিধা। আগে কেন খুললো না বক্সটা? এত বড় বোকামি কিভাবে করলো? এখন কি করবে ত্রিধা? কাকে নিয়ে বাঁচবে? 7 কিলো যে কেউ রইল না। নিশ্চল নিস্তব্ধতা কৌশিকের মাথাটা পুনরায় উঠিয়ে বুকের মধ্যিখানে নিয়ে আঁকড়ে ধরে। সারা মুখ জুড়ে অধৈর্য শুয়ে দেয়, কাঁদতে কাঁদতেই আওড়ায়। আমায় ক্ষমা করুন, ভুল করেছি আমি। ভালোবাসি আপনাকে। বোকা ত্রিধা আজ জীবন বোকাই রয়ে গেল। শেষ পর্যন্ত নিজের ভালো থাকাটা নিজে কেড়ে নিল। হৃদিত ভাইয়া ঠিক বলতো, আমি আসলেই গর্ধ। পরপরই নিজের অক্ষত হাত দুটোর দিকে তাকায়। নিজের সর্বশক্তি দিয়ে দেয়ালের সাথে ক্রমাগত আঘাত করে। একদম থেতলে রক্তাক্ত হতেই থাকে। মৃত কৌশিককে বুকে নিয়ে রাতভর গুনগুনিয়ে কাঁদে। নিশির শেষ প্রহর। অকস্মাৎ কান্না থামায় ত্রিধা। কি যেন ভাবে অত্যল্প। পুনরায় উঠেছে একটা কলম এবং নোটপ্যাড নিয়ে আসে। রক্তজামা হাতে অগোছালো ভাবে লিখে, আমাকে এবং আমার কৌশিকটাকে পাশাপাশি দাফন করবে আয়াস ভাইয়া। অনুরোধ রইল তোমার নিকট, আমার শেষ অনুরোধ, রাখবে তো? লেখা শেষ হতে অল্পক্ষণ চুপ থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ত্রিধা। সে অস্বাভাবিক হাসির গুঞ্জন বদ্ধ ঘরের পরিবেশ ক্রমশ ভারী করে তোলে। মনে হয় কোনো অশরীরী নিজের সব হারিয়ে প্রকৃতির সাথে আনন্দে মেতেছে। এই আনন্দ অফুরন্ত, সত্যি তাই। যার কেউ নেই, তার দুঃখ দেবার মানুষ নেই, দুঃখও নেই। জীবন বড্ড সুখের। সহসা হাসি থামিয়ে কৌশিকের রিভলভারটা নিজের হাতে তুলে নেয় ত্রিধা। মুস্কি হাসে। কৌশিকের কানের কাছে অধরে গিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, শুনুন কৌশিকা, আপনাকে কবুল। আপনার ভালোবাসা কবুল, আপনার সকল পাপ কবুল। আপনি ব্যতীত আমি আর কারো নই। নতুন কোনো রূপে নতুন কারোর মাঝে আবার আমাদের জন্ম হোক। আপনার জীবনের সকল অপূর্ণতা পূর্ণতার অনিলে ছেয়ে থাক। এই জীবনে আলবিদা। সেকেন্ড পেরোতেই বদ্ধঘর থেকে বুলেটের শব্দ ভাসমান হয়। বিটপির উঁচু শাখায় বসে থাকা বিহঙ্গগুলো ভয়ার্ত হয়, নিজেদের গুটিয়ে নেয়। পরক্ষণেই পাখা ছাপটাতে ছাপটাতে শব্দ তোলে ছুটে চলে যায়। ত্রিধার নিথর দেহখানা কৌশিকের নিস্পন্দ পাশের লাশের পাশে পড়ে রয়।
একজোড়া কপট কপতির ভালোবাসার মুক্তি হয়। অবশেষে দুটো আত্মার গন্তব্যস্থল এক হয়। কৌশিকের কথা ভুল প্রমাণিত করে দেয় ত্রিধা নামক অভাগীটা। কিছুক্ষণ আগেও মেয়েটা একার একটা সুন্দর জীবন চেয়েছিল, একটু সুখে বাঁচতে চেয়েছিল, অথচ এখন কি নিদারুণ নিষ্ঠুর ভাগ্য। অদূর থেকে ফজরে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। নিগুড় তমিশ্রে ছেয়ে আসে চারপাশ। রাত পোহালেই সকাল। সে অনাকাঙ্ক্ষিত দিনের সূচনা। আজ ঋদিতের ফাঁসের দিন। কথাটা ভাবতেও যেন বুক কাঁপছে থরথর। মেহেরিমা পরীকে বুকে জড়িয়ে বিছানায় বসে আছে। নেট্যযুগল দিয়ে পাড়িধারা নেমেছে। নীরবে চোখের জল ঝরাচ্ছে মেয়েটা। এই জীবন ক্রমশ দুর্বিষহ ঠেকছে। ওই দিনের পরে আর দেখা হয়নি ঋদিতের সাথে। যে মানুষটা খাবার শোয়ার জায়গা, নিজের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে অমন না কুচেছিল, সেই মানুষটা দিনের পর দিন ওই বদ্ধ রুমে কিভাবে দিন কাটাচ্ছে। মানুষটা নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। মেহেরিমার মতো বোধহয় উনিও নিরুপায়। আয়েশা থেকে শুনেছে মেহেরিমা ঋদিতের শরীর একদম শুকিয়ে গেছে, খেতে পারে না ওখানকার খাবার। বুক ফেটে কান্না আসছে মেহেরিমা। দণ্ডাচ্ছন্ন পরীর দিকে দৃষ্টি স্থির রাখে। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে আওড়ায়, তোর বাবাকে বাঁচাতে ব্যর্থ হলে ক্ষমা করে দিস তোর মাম্মাকে। জীবনে প্রথমবার তোর নানিমণির দেয়া শিক্ষার বিপরীতে যে পাপের সঙ্গ দিয়েছিলাম। তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছিলাম। ভালোবাসা হারানোর কষ্ট সহ্য করতে পারবো না বলেই এত বড় সিদ্ধান্তে অচল হয়েছিলাম, অথচ ভাগ্যে আমার এটাই ছিল। মেহেরিমার কান্নার বেগ বাড়ে। আর কিছু বলতে পারে না, ফুফিয়ে কেঁদে ওঠে। ঘড়িতে 5:10। ঋদিতের হাত চোখ বেঁধে দুজন কনস্টেবল কারাগারের পেছনের দিকে এনে রেখে গেছে। আশেপাশে কেউ নেই। এপাশটায় বড় বড় গাছের মেলবন্ধনে তৈরি সুবিশাল বাগান। মশার কামড় খেতে খেতে অতিষ্ঠ ঋদিত। প্রকৃতির অন্ধকার তখনও কাটেনি। তৎক্ষণাৎ কেউ একজন পেছন থেকে সে হাত আর চোখ দুটো খুলে দেয়। আধা ঘন্টা মতো এভাবে বন্ধ আঁকিতে দাঁড়িয়ে থাকায় প্রথমে তা মেলে তাকাতে পারে না। আস্তে ধীরে লোচনটাই খুলে তাকায়। চোখের সামনে 3টা মানব ছায়া স্পষ্ট। হঠাৎ পরিচিত এক নারী কণ্ঠ শুনতেই ঋদিত নড়ে চড়ে দাঁড়ায়। অধরে মুচকি হাসি ফুটে ওঠে। চোখ তুলে নারী বদনে দৃষ্টি রাখে। সাথে সাথেই ও নারীর বুকে স্থান পায়। ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। হৃদিত বাবা, আমার হৃদিত, আমার আরেক ছেলে, আজ তোমার মুক্তি। নেহু অপেক্ষায় আছে তোমার। দ্রুত যাও, বাগানের ভেতর দিকে রাস্তা দিয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়ো। সব ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। আজকের পর থেকে এই দেশ সহ দেশের মানুষের উপর থেকে সকল পিছুটান উঠিয়ে নাও। নিজেদের মতো করে বাঁচো। তোমার মেহু আর পরি ছাড়া কেউ নেই। কথা শেষ করে ঋদিতের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ইশারায় পালিয়ে যেতে বলে। ঋদিতের যুগ চূড়া ছলছল করে ওঠে। কিন্তু এই ছাড়া যে আর কোনো উপায় নেই। এলোমেলো পায়ে সামনে এগোয়। অকস্মাৎ পা জোড়া থামিয়ে এক ঝলক পিছু ফিরে তাকিয়ে অতি পরিচিত 3টা মুখাবয়ব শেষবারের মতো দেখে নেয়। আপনি জিতেছেন। একজন অবলা নারীর তেজস্বীর রূপ আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। ভালো থাকবেন। কোনো প্রকার সাহায্য লাগলে আমি আছি। আর কখনো এই দেশের মাটিতে পা রাখবেন না। আইএফ আমার পাশে দাঁড়ানোর এই বজ্জাত পুরুষ আপনাদের ভেতরে সকল খবর বলেছে। মানুষ হিসেবে উনি যেমনই হোক না কেন, বন্ধু হিসেবে 100-তে 100। কথাই টেনে হাসে ছেলেটা। ঋদিত ফিরে এসে বুকে জড়িয়ে নেয় পাশে দাঁড়ানো মধ্যবয়স্ক পুরুষটাকে। আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। এবার নিজের জন্য কাউকে খুঁজে নিয়েন। এভাবে আর কতকাল একা থাকবেন? অবনী শেখেরা দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না। তুমি সাবধানে থেকো বাবা, আমি ভালো থাকবো। বুকে জড়িয়ে রাখা মানুষটার শরীর কাঁপছে। উনি যে কাঁদছে বোঝা যাচ্ছে। ঋদিত তার কিছুক্ষণ বুকে জড়িয়ে রেখে ওনাকে ছেড়ে দেয়। এতক্ষণে শত্রু থেকে মিট্টে পরিণত হওয়া ছেলেটার মুখোমুখি দাঁড়ায়। ছেলেটা নিজেই জড়িয়ে ধরে ঋদিতকে। পিঠ চাপড়ে নীরবে নিভৃতে আশ্বাস দেয়। আশ্বাসটুকু ঋদিতের ভীষণ প্রয়োজন ছিল। ঋদিতকে ছেড়ে দিয়ে আর দাঁড়ায় না। এখানে আর মিনিট 2 দাঁড়ালে নিজের কঠিন সত্তাটা ভেঙে গুড়িয়ে যাবে। সবার থেকে ইশারায় বিদায় নিয়ে সামনের দিকে পা চালায়। পেছন থেকে ভেসে আসে কাতর পুরুষালীর স্বর। ত্রিধা, কৌশিক আর কেউ নেই এই পৃথিবীতে। নিজেদের মুক্তি দিয়েছে। ইনভেস্টিগেশনের দায়িত্বে আমি আছি। অথচ এই মৃত্যুর কোনো ইনভেস্টিগেশন হয় না। কথাটা শ্রবণেন্দ্রিয় ঝঙ্কার তুলতে ঋদিতের পদযুগল নিজে থেকেই থেমে যায়। কথাটা ঠিক বিশ্বাস করতে পারে না। ত্রিধু যথেষ্ট ধৈর্যশীল একজন মেয়ে। এমন কাজ কখনোই ওর দ্বারা সম্ভব নয়। অত বোকা, নিষ্পাপ, প্রাণোচ্ছল ছিল। একা বাসা থেকেও বের হতে ভয় পেত। কেউ সাথে না গেলে কেঁদে পুরো বাড়ি ভাসাত। পরে তাইফ অথবা তাবান সঙ্গে যেত। সে ছোট্ট ত্রিধু একা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? কারোর কথা একটাবার ভাবল না।
ছোট্ট ত্রিধু এত বড় কবে হয়ে গেল? হৃদিতের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ কারাগারের ভেতর থেকে হইচইর শব্দ ভেসে আসে। পালান হৃদিত চৌধুরী, কোনো প্রকার পিছু টান রাখবেন না, আপনার বোন ওপারে ভালো থাকবে। হৃদিত পিছু ফিরে তাকানোর ফুরসত অবধি পায় না। দিক বিদিক ভুলে ছুটে চলে। নিজেকে বাঁচাতে হবে, এনাবেলার একটা সুন্দর সংসারের স্বপ্ন পূরণ করতে হবে, পরীকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। কাঁদতে কাঁদতেই দৌড়ায় ছেলেটা। এমন ভাগ্য আর কারো না হোক। হৃদিত এতটাই অভাগা, ভাই যে ওর কলিজার সমতুল্য বোনকে এক ঝলক জীবনের শেষ দেখাটাও দেখতে পারল না, জানাজায় শরিক হতে পারল না, একটাবার জড়িয়ে ধরে বোনকে শেষবারের মতো ভালোবাসার কথাটা বলতে পারল না। ত্রিধু কখনো জানতেও পারল না ওর গোমরামুখ ভাইটার পৃথিবী ছিল। ওকে টিচিং এর দোষে কত পশুর প্রাণ নিয়েছে ওর ভাইটা। সবটা আজীবন অজানাই থেকে যাবে বোকা ত্রিধুর নিকট। একজন ভাইয়ের জীবনে এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? অন্য সময় হলে ত্রিধু নামক শাকচুন্নি এগুলো চাললে নিশ্চয়ই কেঁদে কুটে ভাসাতো, অভিমান করতো ভাইয়ের ওপর। আফসোস সব শেষ, সেই সুযোগ আর নেই। ইহজীবনের সকল মায়া ত্যাগ করে সম্পর্কের পিছু টানের ইতি টেনেছে ছোট্ট ত্রিধু। এই যাতনায় মোড়ানো জীবনটাকে মুক্তি দিয়েছে সে। মনের কষ্ট বুঝি এতই বড় যে আজীবন বয়ে বেড়ানোর মতো দুঃসাহস সবাই করে না। ত্রিধুও সেই সাহস করেনি। আল্লাহ দেওয়া ছোট্ট জীবনের সমাপ্তি ঘটেছে 2023 সালের মাঝামাঝি। সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডের উরিডিওদের তীরে দুজন নারী পাশাপাশি বসে আছে। সুইজারল্যান্ড একটা ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আলপাস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক আলপাস পর্বতমালায় কিয়ংদশ নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে। দুজন নারীর মাঝে বয়সের তফাৎ পরিলক্ষিত। একজনের বয়স 25 ঊর্ধ্ব, অপরজনের বয়স 60 ঊর্ধ্ব। 25 ঊর্ধ্ব বয়সীর নারীর শরীরে কালো বোরকা, হিজাব, নিকাব জড়ানো। চোখ দুটো ব্যতীত কিছুই দেখার উপায় নেই। অপরজন খ্রিস্টান ধর্মের অনুসারী। সময় দিনের শেষ প্রহর। পশ্চিম আকাশে লালিমা আভা দিনের বিদায় বেলা দিব্যি জানিয়ে চলেছে। অল্প বয়সী নারীর নির্লিপ্ত দৃষ্টি দূর আকাশে নিবিষ্ট। এক দৃষ্টিতে তাকিয়ে গোধূলি লগ্ন উপভোগে ব্যস্ত। মেয়েটা কিছুক্ষণ আগেই নিজের জীবনে 5 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনা সবটা শুনিয়েছে পাশে বসে থাকা আন্টিকে। তখন সাল ছিল 2018। পাশে বসা মধ্যবয়সী নারীর দৃষ্টি নিবদ্ধ অল্প বয়সের সব খুঁয়ে সর্বহারা নির্হারা মেয়েটার দিকে। এতটুকু বয়সে নিজের সব হারিয়ে প্রাপ্তির খাতায় আহামরি কিছুই পায়নি। এত মিষ্টি মেয়েটার ভাগ্য এতটা নিষ্ঠুর ভাবতে ওনার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ফুফিয়ে কেঁদে ওঠেন। মেহুমা, তুমিও তিধাকে শেষবার দেখতে পেরেছিলে না? মেহেরিমা এতক্ষণ দৃষ্টি ফিরিয়ে আনে। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। মুখটা নিকাবের আড়ালে থাকায় উনি সেই হাসি দেখেন না। আমার ত্রিধু ছলনাময়ী আন্টি আমায় কথা দিয়েছিল আমার মৃত্যুর আগ অবধি আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। ও কথা দিয়ে তা রাখেনি। আমি ওর সাথে শেষ দেখা করিনি। কষ্ট আমি একা কেন পাবো? ও নিজেও একটু পাক। মেহেরিমা কণ্ঠের কম্পন ভদ্রমহিলা খুব করে অনুভব করেন। বোকা মেয়ে, তোমার দিদু সকল কষ্টের থেকে মুক্তি পেয়েছে। ওরা ওপারে ভালো আছে। সৃষ্টিকর্তা ওদের ভালো রাখুক। ভালো থাকতেই নিজেকে মুক্তি দিয়েছে আমার বোকা ত্রিধু। মেহুমা, তোমার মা কোথায়? তাকে নিয়ে যে কিছু বললে না? অমন একজন সাহসী নারীর সাথে দেখা করতে পারলে এক বুক শান্তি পেতাম। এই সুযোগ আমাকে করে দিবা? ওনার কণ্ঠে আকাশসমূহ আগ্রহ প্রকাশ পাচ্ছে। এই কথার পৃষ্ঠে মেহেরিমা একদম নিশ্চুপ হয়ে যায়। একটা শব্দ উচ্চারণ করে না। হ্রদের স্বচ্ছ নীল পানিতে দৃষ্টি স্থির রাখে। সময় পেরোয়। অকস্মাৎ নিজে থেকেই তাচ্ছিল্যের স্বরে বলে, মেহেরিমারা ফেলনা আন্টি। তাদের খুব সহজেই ছুঁড়ে ফেলে রেখে চলে যাওয়া যায়। মা আমায় ফাঁকি দিয়ে চলে গেছে নিজ গন্তব্যে। মা তার নীলাক্ষীকে ভুলে গেছে। মেহু এখন একা আন্টি, আর কেউ মেহুকে নতুন করে বাঁচতে শেখায় না। মেহু ভেতর থেকে মরে গেছে অনেকগুলো বছর হলো। কেবলমাত্র জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। এহেন কথায় ভদ্রমহিলা আঁতকে ওঠেন। বলো কি মেহু? এইসব কবে হলো? এতগুলো বছরে কখনো তো বললে না এমন কিছু। ক্যালেন্ডারের পাতায় 2020 সাল। আমি এখানের বাসিন্দা। তখন মায়ের সাথে শেষ কথা হয়েছিল রাতে। পরদিন আমাকে একা করে রেখে আল্লাহর কাছে চলে যান। তাকে শেষবারের মতো ছুঁতে পারিনি। সেই সাধ্য আমার ছিল না। দুটো ভালো মন্দ কথা বলতে পারিনি। আমার মতো এত অভাগী কে হয় আন্টি?
এতক্ষণে চোখ জোড়ায় জল চিকচিক করে ওঠে। তবে নিজের কঠিন সত্তার কাছে অনড় মেহেরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা ফোন থেকে সময় দেখে নেয়। মাগরিবের আজান দেওয়ার সময় আসছে। ও উঠে দাঁড়ায়। ভদ্রমহিলাকে কিছু বলার সুযোগটুকুও দেয় না, নিজে থেকে পুনরায় বলে, আন্টি চলুন, অনেক বেজে গেছে। আমার বিচ্ছু বাহিনী ওর বাবার কাছে কি করছে কে জানে, এতক্ষণে ওনাকে জ্বালিয়ে মারছে বোধহয়। মেহেরিমার কথায় উনি ক্রন্দনরত বদনে মুস্কি হাসেন। তোমার বিচ্ছু বাহিনী তাদের বাবাকে পেলে আর কিছু চায় না, আনন্দেই আছে দেখো গিয়ে। তা ঠিক বলেছেন। পরি আমার কথা একটু শুনলেও মেহরাজ মৌনতা ওদের বাবা ছাড়া কিছুই বোঝে না। ভদ্রমহিলা হেসে মেহেরিমার সাথে বাসার দিকে পা চালায়। অনেকক্ষণ হয়েছে দুজন একটু হাঁটতে বেরিয়েছে। 5 বছরের প্রথম মেয়েটা নিজের জীবন নিয়ে সবটা বলল। ভদ্রমহিলা মুখে হাসি ফুটিয়ে তুললেও ভেতরে ভেতরে যন্ত্রণায় পিষ্ট হচ্ছেন। মেহেরিমার এমন পরিণতি উনি একদমই মেনে নিতে পারছেন না। আর হৃদিত ছেলেটাকে দেখে কখন ওনার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এক পৃথিবীর সম কষ্ট বুকে লুকিয়ে বেঁচে আছে। সত্যি মানুষের বাইরে দেখে ভেতর উপলব্ধি করা যায় না। এমন কত শত মানুষ আমাদের আশেপাশে আছে যারা নামমাত্র বেঁচে আছে। বাঁচতে হবে তাই নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসটা বেইমানি করলে আল্লাহর কাছে ওরাল দিবে। কবরস্থানে থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শার্লিন, আখিজোড়া তীব্র বাড়িধারার কবলে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ভেতরে কবর জিয়ারত করছে জায়ান। 2 দিন আগে আবারও বাংলাদেশে এসেছে শার্লিন। 2018 সালের পর থেকে প্রতি মাসে 2 দিনের জন্য বাংলাদেশে আসে মেয়েটা, শুধুমাত্র এক পলক নিজের না হওয়া ভালোবাসার মানুষটাকে দেখতে। জায়ান নিজ দায়িত্বে ওকে সঙ্গে করে কবরস্থানে নিয়ে আসে। সেই 2018 সালে ইভা নিজেই নিজের মতো করে সকল প্রমাণ কাটসাট করে জায়ানকে নির্দোষ প্রমাণ করেছে। অপরাধী হৃদিত চৌধুরী পলাতক এবং কৌশিক তালুকদার মৃত। কেসের সমাপ্তি টানা হয়েছে। ফাইলটা হয়তো অবহেলায় পড়ে আছে কোনো এক ফাইলের সুবিশাল স্তূপের নিচে। 2টো কবর। কবরের একপাশের দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে 2টো নাম। জলজল করছে নামগুলো, কৌশিক তালুকদার ও ত্রিধা চৌধুরী। দুজন খুব সুখে আছে বোধহয় ওখানে। এতগুলো মানুষকে কাঁদিয়ে আদৌ তো সুখে থাকা যায় কি? হতো যদি কৌশিক শার্লিনের ভালোবাসা গ্রহণ করত। ওকে ভালোবাসলে আজ দুজনের জীবনটা অন্যরকম হতো। শার্লিনের কান্নার বেগ ক্রমশ বাড়ে। কখন যে জায়ান পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটা খেয়ালই করেনি। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠে শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই শীর্ণকায়া ঈষৎ কেঁপে ওঠে। এত এত কেঁদে কি লাভ মেয়ে? মৃত মানুষের জন্য সকল ভালোবাসা মূল্যহীন। বোকা ত্রিধা, এমনটা কেন করলো? একটাবার সুযোগ দিত, না হলে আমাকে বলতো, আমি কৌশিককে নিয়ে অনেক দূরে চলে যেতাম। আমি যে এই জীবন বইতে পারছি না, কৌশিকের পরিবর্তে আল্লাহ আমাকেই নিয়ে নিত। আমরা মানুষেরা এমনই, একটু ইউনিক বলতে পারো। বেশি ভালোবাসা পেলে কদর করতে জানি না, আবার সেই ভালোবাসা না পেলে দেওয়ালে কপাল ঠুকে কিংবা সিলিং ফ্যানের সাথে গলায় রশি বেঁধে মরি। এখন কি তবে আমার সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়া উচিত? জায়ানের কপালে নিগুড় ভাঁজের সৃষ্টি হয়। ভ্রুযুগল কুচকে চেয়ে থাকে কিয়ৎ সময়। তারপর কি হবে মেয়ে? মুক্তি পাবো। মুক্তি পাওয়া বুঝি এত সহজ? সহজ না হলে কৌশিক এত দ্রুত কিভাবে মুক্তি পেল? কৌশিক পেয়েছে বলে তুমিও পাবে, এটা কোথায় লেখা আছে? সেটাই তো, শার্লিনদের ভাগ্য কখনো সহায় হয় না। এই 5 বছরে কত মানুষ মরে যায়, কিন্তু আমি মরি না। এমন কথা বলতে নেই মেয়ে। তোমার ফ্লাইট কখন? দুপুর 2টো। জবাব পেতেই হাতে ঘড়িতে সময় দেখে নেয় জায়ান। এখনো বেশ কয়েক ঘন্টা সময় আছে। আচ্ছা চলো তবে। জীবন খুব ছোট্ট, চাইলেই একটা সুযোগ নিজেকে দিতেই পারো। আমি উপলব্ধি করতে পারি আমার দগ্ধ হৃদয়ে আর কখনো ভালোবাসা জন্মাবে না। নিস্তের গলার স্বর শার্লিনের। এক হৃদয়ে একবারই ভালোবাসা জন্মায়। আমি আমার নিজেকে সুযোগ দিতে বলেছি, দ্বিতীয়বার, কাউকে ভালোবাসতে নয়। শার্লিন অবাক চোখে জায়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জায়ান একবার আর চোখে দেখে, তবে কোনো প্রতিক্রিয়া করে না। দৃষ্টি তরুর শাখা প্রশাখায় ভাসমান। শার্লিন দৃষ্টি ফিরিয়ে শেষবারের মতো কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রয় নিজের না হওয়া ভালোবাসার মানুষটার কবরের দিকে। মুস্কি হেসে বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার ভাগ্যে না থাকলেও বুকের বাম পাশে ছিলে, আছো, আজীবন থাকবে। কথা শেষ করেই আর এক মুহূর্তও দাঁড়ায় না। অগোছালো পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জায়ান সবটাই শুনেছে। কেবলমাত্র অধৈর্যরা একটু প্রসারিত হয়। তাচ্ছিল্য হাসে ক্ষীণ। শার্লিন গাড়িতে উঠে বসতে জায়ান এসে ড্রাইভিং সিটে বসে। মুখ দিয়ে একটা অক্ষরও উচ্চারণ করে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটানে মেইন রোডে উঠে আসে। কয়েক মিনিট পেরোতেই গান প্লে করে। মৃদু শব্দে ভেসে আসে বাংলা গানের কিছু লাইন। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশখার,
ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধুমরু প্রান্তর। তবুও প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়। যেই ছুতে চাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। প্রেম আমার ও প্রেম আমার। গান চলমান। শার্লিন নীরবে চোখে জল ছড়ায়। কান্নার দাপট থেকে দেহখানা কেঁপে উঠছে। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে নেটো যুগল বুঝিয়ে মটকা মেরে পড়ে থাকে, যেন মেয়েটা মৃত। জানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ভালোবাসা হারিয়ে সবাই হয়তো নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে পারে না। পাবো না জেনেও ভালোবাসার যাতনা একটু বেশি বোধহয়। দুপুর 2:15। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে গাছের ছায়াতলে বসে খেলা করছে আয়েশ আরিশার 2.5 বছরের ছোট্ট ছেলে আমিরাবো তাবান, অনামিকার 1.5 বছরের ছোট্ট মেয়ে তানায়া। আধো আধো বলিতে নিজেরা নিজেদের মাঝে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। ওদিকে আরিশা আর অনামিকা ওদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে। এখন খোঁজার দায়িত্বে আছে তাবান ও আয়াস। দুই ভাইয়ে কথা বলতে বলতে বাড়ির পুকুরের সাইডে যেতেই একটা গাছের আড়ালে দুজনকে দেখতে পায়। ওরা দ্রুত সেদিকে এগিয়ে যায়। বাচ্চা দুটো নিজেদের শরীরে কাদা পানি লাগিয়ে পরিহিত পোশাক নষ্ট করে ফেলেছে। আর একবার শাওর না নিলেই না। অথচ কিছুক্ষণ আগে ওদের গোসল করিয়ে পরিপাটি করে দিয়েছে আরিশা অনামিকা। বাবাদের দেখতেই দুজন খুশিতে লাফিয়ে ওঠে। শরীরে কাদা পানি নিয়ে ছুটে যায়। এক লাফে কোলে উঠে পড়ে। আয়েশের শুভ্র রঙা পাঞ্জাবির দফা রফা অবস্থা, তবু এক বিন্দু রাগ করে না, উল্টো মুস্কি হেসে আমিরাবের গালে চুমু বসিয়ে দেয়। পাপ্পা বলুন পাপ্পা। মা বক্কা। মা বকা তো দেবেই পাপ্পা। ড্রেসের এই কি অবস্থা করেছেন? খেয়েছেন দুপুরে? ছোট্ট আমিরাব দুদিকে মাথা নাড়ায়, যা অর্থ না। আয়াস হতাশ হয়, জিজ্ঞাসা করে, মাখ হচ্ছে তো পাপা, খেতে হবে, চলুন। কেলা কব্বো। বাবা ছেলের কথার মাঝে তানায়া চোখ দুটো গোল গোল করে তাবানের পেছনে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, মা! সবাই পুচকুর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকায়। আরিশা আর অনামিকা দাঁড়িয়ে আছে। তানায়া ভয় পাচ্ছে, অথচ আমিরাব পেটে পেটে হাসছে। ওরা সামনে এগিয়ে আসে। অমনি আমিরাব বলে, পাপ্পা কোলে আছি। ছেলের কথায় আরিশা চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথার মর্মার্থ বুঝতে না চাইতো হেসে ওঠে। সবাই ততক্ষণে উচ্চস্বরে হাসছে। আয়াস আমিরাবকে বুকের মাঝে জড়িয়ে নেয়, কপালে চুমো খায়। ঠিক বাবা, তুমি তোমার পাপ্পার কোলে আছো, তোমার মা কিছুই করতে পারবে না। দেখো তোমার কথা কি ভাবছিস আমিরাব? তোর বাবার কোলে আসছিস বলে আমি কিছুই বলতে পারবো না? আজ মার দিব তোকে, শুধু ড্রেস নষ্ট করিস। পাপ্পা তাস তাস মা। কথাটা বলেই নিজে নিজেই হেসে কুটি কুটি আমিরাব। সাথে যোগ দিয়েছে ছোট্ট তানায়া। পিচ্চি মেয়েটা কি বুঝলো কে জানে। আরিশা হতবাক, এই ছেলে এত দুষ্টু কিভাবে হলো। আয়েশার দিকে তাকায়। আয়েশা আবারও হাসে। সে তার চাচর কার্বন কপি হানি। বিশ্বাস করো রীতি, ছোটবেলায় আমাকে আর মাকে ঠিক এভাবেই নাকের দড়ি দিয়ে ঘোরাতো। পরপরই আমিরাবের দিকে তাকায়। এখনই শাওয়ার নেওয়া প্রয়োজন, নিজেরও ফ্রেশ হতে হবে। সামনের দিকে অগ্রসর হয়। চলুন পাপ্পা, শাওয়ার নিতে হবে। আত্মা। খুশিতে হাততালি দিয়ে ওঠে ছোট্ট আমিরাব। পানি তার ভীষণ পছন্দের। তার খেলার সরঞ্জাম মানে পানি মাস্ট। ওদের দিকে তাকিয়ে তানায় ও বাসার ভেতরে যাওয়ার বায়না ধরে। বাবা বালি। তাবান মুস্কি হেসে মেয়ের ফুলো ফুলো গাল দুটোতে আদর দিয়ে সামনের দিকে হাঁটা ধরে। এতক্ষণে অধর নাড়ায় অনামিকা, মুখটা একটু ভার দেখায়। এতক্ষণে গভীর মনোযোগ দিয়ে একটা ভাবছিল। আজ সবাই একসাথে থাকলে কত ভালো হতো ভাবি। পরিমা, মেহনাজ, সোনা, মৌনতা, আমুকে খুব মিস করছি আমি। এত এত সুখের মাঝেও যেন একটু কিন্তু রয়ে গেছে, শান্তি পাই না একদণ্ড। আরিশা পুকুরের স্বচ্ছ শরীরে দৃষ্টি নিবদ্ধ রাখে, ম্লান হাসে। অনামিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে কান্নার ফুরসত পায় না। বাড়ির ভেতর থেকে রাগ ভেসে আসে। তাবান ডাকছে, নিশ্চয়ই তানায়া ঝামেলা করছে। শাওয়ার নিতে ঘাড় বাঁকিয়ে বসেছে। ত্বরান্বিত হস্ত যুগলে আনন মুছে বাড়ির দিকে পা বাড়ায়। আরিশার উদ্দেশ্যে বলে, ভাবি আসুন, অনেক বেলা হয়েছে, খেতে হবে। তুমি যাও, আমি আসছি। অনামিকা দাঁড়ায় না, হন্ততন্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। সংসার জীবনে মেয়েদের শোক পালন করার সময় কোথায়? যেখানে নিজেকে নিয়ে ভাবার সময় মেলে না, সেখানে আবার শোক পালন করা বড় বিলাসিতা। আরিশা ফুফিয়ে কেঁদে ওঠে। ভাইয়ের জন্য বুকটা যন্ত্রণায় পিষ্ট হয়। মানুষ পটে নিজেদের শৈশব ভাসে। আজ সেই সব কেবলই সোনালী অতীত, আর কেউ নেই। মানুষ ফাঁকি দিয়ে চলে যায়, অথচ তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমৃত্যু পোড়ায়। এ যেন বিনা অপরাধে কারাদণ্ডের শাস্তি। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, ওপারে ভালো থাকিস ভাই, তোর আরও তোকে ছাড়া একটুও ভালো নেই। এতগুলো বছরেও তোকে চিরতরে হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারিনি।
এই শোক আমৃত্যু বয়ে বেড়াতে হবে আমাকে। এত বড় শাস্তি আমায় না দিলেও পারতিস। সন্ধ্যা 7:15 কবরস্থানের চারপাশে ল্যাম্পপোস্টের মৃদু নিয়ন আলোয় আলোকিত। ধরিত্রীর বুকে আধার নামলেও ওখানের আশেপাশের সবটা দৃশ্যমান। বয়ে চলেছে ঠান্ডা ঝিরিঝিরি পবন। অম্বরে খণ্ড খণ্ড কাদম্বিনীর দল ছড়িয়ে ছিটিয়ে উড়ে চলেছে। কয়েক বছর পুরনো একটা কবরের নিকট একটা মানব ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। মাধবীলতা, তুমি আমার অমর প্রেম তৃষ্ণা, যা অন্য কিছুতেই মিটবে না। তোমার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। শীঘ্রই আমি তোমার কাছে আসব। আজকাল এই জীবনে বড় ক্লান্ত লাগে, শ্বাসটা নিতেও আলসেমি লাগে আমার। একটু থামে, আলগোছের কবরের পাশটায় বসে, দুহাতে মাটি স্পর্শ করে। গত কয়েকদিন আগেই কবরে নতুন মাটি দিয়েছে তাইব। 6 বছর আগের পুরনো কবর, অথচ দেখে তা বোঝার সাধ্য নেই। দেখে মনে হবে নব্য হওয়া কোনো এক রানীর কবর, এতটাই পরিচর্যা করে রাখা হয়। দিন ফুরিয়ে যাচ্ছে, উপরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আর কখনো কোনো কিছুই ঠিক হবে না মাধবীলতা। এখন আমার লম্বা একটা ঘুম দরকার, যে ঘুম আর কখনোই ভাঙবে না। ইস, তাইফরা যদি ত্রিধাতের মতো খুব সহজেই নিজেদের মুক্তি দিতে পারত। শেষের লাইনটা বড্ড অসহায় শোনায়, যেন ইহজীবনে জাগতিক সকল কষ্ট আফসোস লুকিয়ে আছে কথাটার মাঝে। সহসা আকাশ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। অসময়ের আওলা মেঘের বৃষ্টি, ক্ষণস্থায়ী। কিছু সময়ের ব্যবধানেই তাইবকে ভিজিয়ে দেয়। শরীরে জড়ানো কালো শার্টটা দেহের সাথে এটে সেটে লেগে যায়। বৃষ্টি আজ বড় উপকার করে তাইফের। লোচনদাই বুঝে নিজেকে ওভাবেই বর্ষণের মাঝে সঁপে দেয়। চোখে জল ঝরায় নীরবে নিভৃতে, কেউ টের পায় না। বৃষ্টির বড় বড় ফোঁটায় ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মনের ক্লেশ, কষ্ট, ওগুলো বিলীন হওয়ার নয়, মৃত্যুর আগ অবধি তাইফকেই বয়ে বেড়াতে হবে। কেউ ভাগ নেবে না। ওগুলো তাইফের ব্যক্তিগত যন্ত্রণা, কেবলমাত্র নিজের। প্রকৃতিও বোধহয় আজ সর্বহারা। প্রেমিক পুরুষের হৃদগহীনে পরম যত্নে রাখা যাতনা অনুভব করতে পারে, তাই বৃষ্টির বেগ ক্রমশ বাড়িয়ে দেয়। গগন নিজেও জল ছড়ায় নিয়তের কাছে। যাওয়া দুর্ভাগা তাইফের সাথে অদূর থেকে ভাসমান হয় নাম না জানা কিছু বিহঙ্গের গুঞ্জন। এই হঠাৎ বর্ষণ যে তাদের সুখের জীবনে ব্যাঘাত ঘটিয়েছে সহজেই বোঝা যায়। তাইফ চোখ জোড়া বুঝে সিক্ত প্লান কম্পিত স্বরে আওড়ায়, শূন্য থেকেই শুরু আমার জীবন, শূন্যতেই আমি শেষ। ঢাকায় আজ বেজায় গরম পড়ছে। এখন মধ্যরাত, ঘড়ির কাঁটার দখলদারিত্ব 12টার ঘরে, অথচ প্রকৃতি নির্লিপ্ত। ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিটপির শাখা প্রশাখাগুলো স্তব্ধ। ওরা যেন কসম কেটেছে, একটু নড়বে না। পোড়া ভাগ্যের মতো করে মানুষের শরীরও জ্বালাবে। শান্ত এবং মায়া নিজেদের ঘর সংলগ্ন ব্যালকনিতে বসে আছে। শান্তর হাঁটুতে মাথা রেখে শুয়ে আছে মায়া। শান্ত ক্রমাগত হাত পাখা নাড়িয়ে বাতাস করে চলেছে। বিদ্যুৎ নেই। আল্লাহর রহমতে এখন শান্তর অবস্থান বেশ ভালো। কাজের ফাঁকে ফাঁকে নিজের পড়াশোনায় ব্যাক করেছিল শান্ত। অভাবের সংসারে খুব কষ্টে টাকা জমিয়ে বিসিএসের জন্য বই কিনত। 1 বছর যাবৎ কাজ, খাওয়া দাওয়া ব্যতীত সকল সময় নিজের সর্বোচ্চ চেষ্টা করে অবশেষে বিসিএস এর প্রথম ধাপ প্রিলিমিনারিতে টিকেছিল। ওই 1 বছরে শান্ত 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা করে ঘুমাতো। প্রিলিমিনারিতে টিকে যাওয়াই যেন অদম্য ইচ্ছা আরো কয়েক গুণ বেড়েছিল। একে একে দ্বিতীয় ধাপ লিখিত এবং সর্বশেষ ধাপ ভাইবাতেও আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছিলেন। বিসিএস এর আবেদন ফর্ম পূরণ সহ আনুষঙ্গিক সকল খরচ করার মতো টাকা সেই সময় শান্তর হাতে ছিল না। নিজের শেষ সম্বল অ্যান্ড্রয়েড ফোনটা বিক্রি করেও গুলোর খরচ করেছিল। কিছু ধার দেনাও করতে বাধ্য হয়েছিল। শান্ত এখন ঢাকারই একটা কলেজে বাংলা বিভাগের প্রফেসর পদে নিযুক্ত আছে। জীবন এখন শান্তিময়, স্বস্তিময়, লাখ লাখ টাকার মালিক। কিন্তু অতীত সেই দুর্বিষহ দিনের কথা আজও মনে পড়লে বুক ব্যথা হয় শান্তর। নিজের বেতনের নির্দিষ্ট একটা অংশ প্রতি মাসে এতিমখানায় দান করে শান্ত। ছোট্ট এই ক্ষণিকের জীবনের বহু রঙের সাথে পরিচিত হয়েছে শান্ত। না খেয়ে থাকার কষ্ট, ফুটপাতে জীবন কাটানোর মতো অভিজ্ঞতা সহ বহু অভিজ্ঞতা এই জীবনে অর্জন করেছে শান্ত। তাই সবার কষ্ট কম বেশি বোঝে ছেলেটা। ঢাকা শহরের সংরক্ষিত এলাকায় গড়ে উঠেছে 10 তলা বিশিষ্ট বড় একটা অ্যাপার্টমেন্ট। ওটারই 3rd ফ্লোরে শান্তর মায়াপরি এবং ওদের 5 বছরের রাজকন্যা আদ্রতাকে নিয়ে থাকে। 3 জনের ছোট্ট একটা মিষ্টি সংসার। মায়ের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল না, টাকারও সমস্যা ছিল। 1 বছর গ্যাপ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। বর্তমানে সেখানেই অনার্সে অধ্যয়নরত আছে। ছোট্ট আদ্রতা গভীর তন্দ্রায় আচ্ছন্ন। ঘরের মধ্যে একটা চার্জার ফ্যান চলছে, সেজন্য আপাতত পুচকুর ঘুমের কোনো প্রকার ব্যাঘাত ঘটছে না।
শান্ত একচিত্তে নিজের প্রিয়তমার দিকে চেয়ে আছে। ও জানে মেয়েটা কেবল চোখ বুজিয়ে আছে, এখনো ঘুমায়নি। শান্ত শুধায়, গরমে বেশি খারাপ লাগছে মায়াপরি? মায়া আঁখি জোড়া খোলে না, ওভাবেই দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। শান্ত ইদানিং খেয়াল করছে বিগত কিছুদিন ধরেই মায়া কেমন অন্য মনস্ক থাকে, সবসময় মনমরা দেখায়। কিছু প্রশ্ন করেও করা হয় না, মূলত সেই সময় সুযোগ পায় না শান্ত। আজ সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ, সুযোগটা হাতছাড়া করে না, জিজ্ঞাসা করে,